أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নারায়ণ মহারাজা অবাধে 25 নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভার সুযোগ্য সভাপতি মহাসচিব নারায়ণ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ছাত্র রাজনীতির এক সময় প্রতীকী আমাদের অনেকেই রাজনৈতিক গুরু যার পিছনে স্লোগানের মুখরিত করে আমরা আজ এই পর্যায়ে এসেছি। আমাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলা পরিষদ, মহাসচিব নারায়ণ মহানগর আওয়ামী লীগের কর্মীবান্ধব নেতা, প্রতিযোগিতা আইনজীবী, বঙ্গবন্ধু কন্যার অত্যন্ত স্নেহভাজন আদরের অ্যাডভোকেট ভূগোল সাহা, মহাসচিব মহানগর আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ, এই ওয়ার্ডের নেতৃবৃন্দ, 25 নং ওয়ার্ড তাঁতি লীগের নেতৃবৃন্দ সহ সকল সদস্যগণ আমার শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। আমি প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্য আনোয়ার ভাই ভূগোল সাহা সিনিয়র নেতৃত্ব দেবে। আমি সমসাময়িক বিষয় নিয়ে ছোট্ট করে কিছু বলতে চাই। গতকাল রাত ১:১২টার সময় কেন্দ্র থেকে একটি ফোন এলো। আমাদের এক সিনিয়র নেতা আওয়ামী লীগের বলল, তুমি কোথায়? আমি বললাম, ভাই আমি নারায়ণগঞ্জে। উনি আশ্চর্য হলেন, তুমি নারায়ণগঞ্জে কেন? তুমি ঢাকা থাকো না? আমি বললাম, ভাই আমি নারায়ণগঞ্জে ছুটি হতো। এক্ষুনি তোমাদের সময় যারা আছে তারা প্রত্যেকে শাহবাগে চলে যেতে পারো। আমি রাত ১:১২টায় বেরিয়ে পড়লাম, শাহবাগে গেলাম। যাওয়ার পর যা দেখলাম নিজের চোখকে বিশ্বাস করাতে পারিনি, নিজের মনকে মানাতে পারিনি। সৌভাগ্য আমাদের বর্তমান তথ্য প্রযুক্তি মন্ত্রী, আমাদের সম্প্রচার মন্ত্রী আলী আরাফাত সাহেব, তিনিও শাহবাগে যুবলীগের সভাপতি সেক্রেটারি এবং কেন্দ্রীয় বিভিন্ন নেতারা শাহবাগে, আমরা প্রায় ১০,০০০ শাহবাগে জড়ো হয়েছি। এই মধ্যরাতে কেন আমরা শাহবাগ গেলাম? গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন এই কোঠা বিরোধী আন্দোলন যারা করছেন তাদের গাত্রদাহ মুক্তিযোদ্ধাদের কাটা কোঠা তুলে দিতে হবে। কোঠাটা শুধু মুক্তিযুদ্ধ নয়, আমি আপনাদেরকে পরে বলছি। আমাদের নেত্রী বলেছেন ২০১৮ কোঠা বিরোধী আন্দোলনের সময় সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কোঠা বাতিল করেছিল, কিন্তু একটি পক্ষ আদালতের শরণাপন্ন হয় কোঠা পদ্ধতি বহালের জন্য। আদালত কোঠা পদ্ধতি বহালের আদেশ দেন। সরকারের নির্বাহী বিভাগের হাতে আর এই ক্ষমতা ছিল না, যখন ছিল তখন প্রয়োগ করেছেন। এমনকি আদালতের ইখতিয়ার, আদালত একটি পর্যবেক্ষণ দিয়েছে, বলেছে ১ মাস পরে অ্যাপ্লিকেশন রায় দিবে, তোমরা ঘরে ফিরে যাও। ততদিন পর্যন্ত ছিল সমতার একটি আন্দোলন। দেখা গেল যেহেতু লক্ষ্য উদ্দেশ্য এটা নিয়ে ছিল না। আমি আপনাদেরকে ছোট্ট একটি জানা দিতে চাই, ৪১ কোঠা বিরোধী আন্দোলন হচ্ছে, সেটা আমি ৩৫ থেকে ৩৯তম বিশেষ পর্যন্ত এই কোঠা এবং কোঠা বাইরে কতজন লিখ করেছিল আমি ছোট্ট একটি জানা দিতে চাই। ২০২০ সালে ৩৫ থেকে ৩৯তম বিশেষে সেখানে মোট নিয়োগ ছিল ১৪,৮১৩ জন। মোট বিশেষ ক্যাডার নিয়োগ পেয়েছে ১৪,৮১৩ জন। মেধা কোটা পেয়েছে ৯,৮১৮ জন, ৬৬.২০%। জেলা কোটা ২,১২৪ জন। মহিলা কোটা দেখলাম রাতের আধারে দিনের আলোতে আমাদের সন্তান তুল্য মেয়েরা মারাও রাজপথে নেমেছে কোঠা বিরোধী আন্দোলনের জন্য। এই সরকার যখন নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য জগদীশ শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করছেন, নারীদেরকে সমাজের মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন, সেই নারীদেরকে কোঠা নিয়েছেন না আমাদের নেত্রী 14%। সেখানে মহিলা নিয়োগ পেয়েছে বিশেষ করে ১৪২৬ জন। আপনারা ভাবতে পারেন ১৪২৬ জন আপনাদের মধ্যে থেকে হয়েছে, আর আপনারা রাজপথে নেমেছেন। আমার বিশ্বাস আপনারা বুঝেননি, বুঝতে পারেননি, যদি আপনারা কেন দালালি করছেন। মুক্তিযোদ্ধা কোঠা যেটা নিয়ে এদের গাত্রদাহ, মুক্তিযুদ্ধ আসতে এই কথা আসতে এদের গাত্রদাহ সৃষ্টি হয়। মুক্তিযুদ্ধ কোঠায় নিয়োগ পেয়েছে ১,২৯৮ জন। মাত্র ৫টি বিশেষে ৮.৭০ মুক্তিযোদ্ধা কোঠা নিয়োগ পেয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী এদের থেকে নিয়োগ পেয়েছে ১৩১ জন। প্রতিবন্ধী কোঠা, প্রতিবন্ধীরা আমাদের নেত্রী বলছেন এরা সমাজের বোঝা নয়, পরিবারের বোঝা
কর্মস্থানে স্থান দেওয়ার জন্য, চাকরি ক্ষেত্রে সুযোগ দেওয়ার জন্য মেধার ভিত্তিতে তারা নিয়োগ পেয়েছেন 16 জন। আসলে কোটাটা কি? আসলে কোটা কি? কোটা হলো সরকারি যে নিয়োগ পরীক্ষাগুলো হয়, প্রত্যেকটা পরীক্ষায় প্রিলিমিনারি, ভাইভা, যত লিখিত পরীক্ষা সেখানে পাস করতে হয়। পাস করা আসার পরে এই কোটা পদ্ধতিটা প্রয়োগ হয়। তাহলে অবশ্যই যারা কোটাতে আসছেন তারা অত্যন্ত মেধাবী। তাদের বিরুদ্ধে আজকে আন্দোলন চলছে। কেন আপনারা করছেন? আপনারা জানেন না, আপনারা বুঝতে পারেন না। আমি আরেকটি ক্ষুদ্র তথ্য দিতে চাই, যেটা আমাদের বিবেককে নাড়িয়ে দেয়। অথচ দেখেন আজকে যারা রাত পরে নেমেছে তাদের স্লোগান কি? কি সাংঘাতিক কথা বলছে! প্রধান যদি রাজাকার হতে হয় তাহলে রাজাকার হবে। এই বাচ্চাগুলি বুঝে রাজাকার কি? এই রাজাকার আমাদের মা বোনকে লাঞ্ছিত করেছিল, 2,30,00,000 মানুষ হত্যা করেছিল, অনেক লোক পঙ্গু হয়েছে, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আপনাদের লক্ষণ করা এটা উৎকৃষ্ট একটা নজির। এখানে প্রখ্যাত রাজাকারের জন্ম হয়েছিল, যারা এই এলাকার মানুষকে নির্যাতন করেছে, না মানুষকে নির্যাতন করেছে। অথচ দেখেন এই কোটা পাকিস্তানে কি ছিল? পাকিস্তানে সামরিক বেসামরিক চাকরির যে নিয়োগ ক্ষেত্রে বৈষম্য ছিল, কোটা পদ্ধতি ছিল, সেটা কি ছিল? এটা নিয়ে তারা একবার কথা বলেনি। পাকিস্তানের বিরুদ্ধে বলেনি, স্বাধীনতা কথা বলেনি। পাকিস্তানের সময় আপনার পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, কেন্দ্রীয় বেসামরিক চাকরি পশ্চিম পাকিস্তান 84 ভাগ, আমরা 16 ভাগ। বৈদেশিক চাকরি ওরা 85 ভাগ, আমরা পেতাম মাত্র 15 ভাগ। স্থল বাহিনী আমরা পেতাম, তারা পেত পশ্চিম পাকিস্তান 95 ভাগ, আমরা মাত্র 5 ভাগ। নৌবাহিনী কারিগরি তারা পেত 81 ভাগ। এটা কিন্তু আমরা তখন মেধাবী ছিলাম, আমাদের ছিল 19 ভাগ। নৌবাহিনী অকারিগরি তাদের ছিল 91 ভাগ, আমাদের 9 ভাগ। বিমান বাহিনী বৈমানিক তাদের ছিল 89 ভাগ, আমাদের মাত্র 11 ভাগ। সশস্ত্র বাহিনী 5 লক্ষ, মানে 96.1 ভাগ। আর এই পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ ছিল মাত্র 20,4.575 ভাগ। এটা নিয়ে তারা কখনো কথা বলেনি। গতকাল রাতে যেসব দৃশ্য অবতারণা হচ্ছিল, অত্যন্ত ভয় পেয়েছিলাম যে আজকে তারা কি করছে। রাতের আধারে আপনার সন্তানকে আপনার রাস্তা আনতে দিতে পারেন, তারা সেখানে জড়ো হয়েছিল রাতে একটু অপকল্পনা করার জন্য। ভাগ্যিস আমাদের নেত্রী জেল পেয়েছিল, আমাদের সাবধান করেছিল, আমরা মাত্র দাঁড়িয়েছি, তারা বিশৃঙ্খলা করতে পারেনি। এই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মীকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আমাদের মধ্যে পরে যাওয়া সময় করে আমার পূর্ববর্তী অতুল ভাই বললো, সত্যি কথা বলেছে, আমাদের সবের পদের জন্য আমরা লড়াইতে ছিলাম না, আমরা কর্মী পরিষদে গর্ববোধ করতাম। আপনি ভুলে যান, আপনি যদি ভালো কর্মী হতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো নেতা হতে পারবেন। নেতৃত্ব যারা চায় তাদের যোগ্যতা নেই, যে তার যোগ্যতা আছে তার চাইতে হয় না, সে পদ পেয়ে যায়। তাই আপনাদের প্রত্যেককে আমি একত্রিত হওয়ার জন্য আহ্বান জানিয়ে এই অবসরকে জানার জন্য এই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী এই শপথ এই আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। জয় বাংলা।